আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ডে 8 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং বেল আইকনটি চেপে আমার সাথে থাকবেন। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনার সহজ হবে এবং আমি উৎসাহিত পাবো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করার এবং আইন বিষয়ে আমার নলেজ শেয়ার করার। আমাদের এখনকার আজকের ভিডিও টপিক হচ্ছে ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার বা ম্যাজিস্ট্রেট সামনে কোনো অপরাধ সংঘটিত হলে ম্যাজিস্ট্রেট নিজেই গ্রেফতার করতে পারেন, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আইনসঙ্গত হেফাজতে আসামি পলায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তার করার পদ্ধতি। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে সমন কাকে বলে, সমন জারি করার পদ্ধতি। সে ধারাবাহিকতায় আমাদের আজকের ধারাটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা। 64 ধারাতে বলা হচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তার এখতিয়ারধীন এলাকার মধ্যে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে তিনি তাৎক্ষণিক তা নিবারণ করার জন্য কি করতে পারবেন? নিবারণ করার জন্য তিনি আপনার গ্রেফতার করতে পারবেন বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে গ্রেফতার করাতে পারবেন, গ্রেফতার করার আদেশ দিতে পারবেন। এরকমভাবে গ্রেপ্তার করার পরে যদি জামিনের ব্যবস্থা থাকে জামিন দিবেন, না হয় অপরাধীকে হেফাজতে নেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। 65 ধারায় বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আপনার গ্রেফতার করার ক্ষমতাবান বা পরোয়ানা জারি করার জন্য ক্ষমতাবান এরকম কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি নিজেও আপনার গ্রেপ্তার করতে পারবেন বা কিংবা গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে পারবেন। ধারা হচ্ছে আপনার 65। তাহলে আমরা 64 এবং 65 দ্বারা দুইটা ধারাতে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে তিনি নিজেও গ্রেপ্তার করতে পারেন বা অপর কোনো ব্যক্তিকে দিয়ে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারেন। এই ছিল আমাদের প্রথম টপিকের আলোচনার বিষয়বস্তু, দ্বারা হচ্ছে 64 এবং 65। সেকেন্ড টপিকটা হচ্ছে যে আইনসঙ্গত হেফাজত হতে আসামি পলায়ন করলে তাকে পুনরায় গ্রেপ্তার করার পদ্ধতি। সেই বিষয়ের উপরে দুইটি ধারা রয়েছে, দ্বারা হচ্ছে 66 এবং হচ্ছে 67। 66 ধারাতে বলা হচ্ছে যে আইনসঙ্গত হেফাজত হতে যদি আসামি পলায়ন করে তাহলে যার হেফাজত হতে আসামি পলায়ন করেছে তিনি দেশের যে কোনো স্থানে গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারবেন, যার সাথে আমরা সিআরপিসির 58 ধারা একটা সম্পর্ক তৈরি করতে পারি। তোমার 58 ধারাতেও কিন্তু আপনার যে কোনো দেশে যে কোনো স্থানে গিয়ে গ্রেপ্তার করা যায়। যাই হোক, 66 ধারা অনুযায়ী দেশের যে কোনো স্থানে গ্রেপ্তার করতে গিয়ে 67 ধারা বলা হচ্ছে যে এরকমভাবে গ্রেপ্তার করার সময় ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48 এবং 49 দ্বারা প্রয়োগ করা যাবে। যদিও সে গ্রেফতারি তামিলকারী অফিসার বা গ্রেপ্তার করার ক্ষমতাপ্রাপ্ত অফিসার নন, তারপরেও যেহেতু তার হেফাজত হতে আসামি পলায়ন করেছে, সো সে দেশের যে কোনো স্থানে গিয়ে ওই ব্যক্তিকে যিনি হেফাজত হতে পলায়ন করেছেন তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন। এরকমভাবে গ্রেপ্তার করার ক্ষেত্রে তিনি জনসাধারণের সাহায্য নিতে পারবেন এবং সে যে আসামি যে আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করলো এই ক্ষেত্রে আসামির বিরুদ্ধে পেনাল কোডের 224 ধারা অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। এখানে আমরা পিআরবি 323 ধারাটাও ব্যবহার করতে পারবো। আমাদের তৃতীয় যে টপিকটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা এর আগে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে 2025 সালে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের অর্ডিন্যান্স মাধ্যমে বেশ কিছু ধারা সংশোধন করা হয়েছে এবং বেশ কিছু ধারা সন্নিবেশিত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় 67 ধারার পরে 67 এ নামে আরেকটি ধারা সংযোজন করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 46 1, 2, 3 এবং 46 ABCDE এবং 47, 48, 49, 50 এখানে যে গ্রেপ্তার করার যে পদ্ধতি বা নিয়মকানুন কথা উল্লেখ করা হয়েছে, এইটার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে যে ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করা হবে, ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন যে এরকম গ্রেপ্তারের নিয়মাবলী কি করা হয়েছে, অবহেলা করা হয়েছে বা
নিয়মগুলো লঙ্ঘন করা হয়েছে, তাহলে তিনি বিষয়টা তদন্ত করবেন। তদন্ত করে আপনার যদি সেটা মানে প্রমাণ পান যে আসলে সেখানে অবহেলা করা হয়েছে বা দায়িত্ব পালন করা হয়নি সঠিকভাবে, তাহলে তিনি লিখিতভাবে এটার কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট ওই গ্রেপ্তারকারী কর্মকর্তা যে ইউনিটে থাকে সেই ইউনিট বরাবর তার বিরুদ্ধে সার্ভিস রোল অনুযায়ী যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। এই ধারাটা কিন্তু আপনার 2025 সালের অর্ডিন্যান্সের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি আইনে নতুনভাবে সংযোজন করা হয়েছে, যেটা 2026 সালে আবার আইনে রূপান্তরিত হয়েছে। তারটি হচ্ছে 67A। বিষয়টি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের তৃতীয় স্টেপের যে আলোচনাটি ছিল সেটা হচ্ছে আপনার সমন। সমনের ধারাটি হচ্ছে 68 ধারা। 68 ধারাতে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির উপর সমন জারি করতে হয়, তাহলে কিন্তু আপনার এই সমন জারি করার যে নিয়ম কানুন সেটার সেই ধারাবাহিকতায় আমরা যদি 68 ধারা দেখি, এখানে বলা হচ্ছে যে সমন কাকে বলে এবং সমন কার দ্বারা জারি করা হয়, এই দুইটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত আমাদের একটা বিষয় জানা উচিত, সেটা হচ্ছে সমন কার প্রতি জারি করা হয়। একটা মামলার সাথে মামলার বাদী, বিবাদী, ভিকটিম, সাক্ষী, আদালতের প্রয়োজনে আদালত যাকে মনে করে তাকেই কিন্তু সমন দিয়ে তলব করতে পারবেন বা সমনের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। তার মানে সমন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাজির হওয়ার জন্য। এই সমনের কপি হচ্ছে 2 কপি। এই কপির মধ্যে যে তারিখে সাক্ষী হাজির হবে সেই তারিখ, সময়, যে আদালতে হাজির হবে সে আদালতের নাম এবং যে আদালত সমনটি ইস্যু করেছেন সে আদালতের সিল এবং স্বাক্ষর সহ 2 কপি প্রেরণ করা হয়। তো এই 2 কপি সমন সাধারণত এইটা জারি করার ক্ষেত্রে পুলিশ অফিসারও জারি করতে পারেন বা আদালতের কোনো কর্মচারী দ্বারাও কিন্তু এই সমন জারি করা যায়। তাহলে 68 ধারা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে সমন কাকে বলে, সমন কার মাধ্যমে জারি করা যাবে। এখানে 68-র 1 এবং 2 দুইটা ক্লোজ রয়েছে। সমনের সাথে পিআরবি হচ্ছে 471। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ইতিপূর্বে আমরা গ্রেফতার সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে গ্রেফতার রিলেটেড কোনো প্রশ্ন আসলে আপনি পিআরবি দিবেন হচ্ছে 316, আর যখন আপনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দিবেন তখন পিআরবি দিবেন হচ্ছে 317, আর যখন সমন রিলেটেড কোনো প্রশ্ন আসবে তখন পিআরবি দিবেন হচ্ছে 471। যাই হোক, আমাদের পরবর্তী ধারাটি হচ্ছে 69 ধারা। 69 ধারায় বলছে যে সমন কিভাবে জারি করা হবে। এই যে 68-2-তে যে যারা সমন জারি করবেন তারা কিভাবে জারি করবেন সেই নিয়ম কানুনগুলো বলা হচ্ছে 69, 70 এবং 71 ধারাতে। 69 ধারা ক্লোজ হচ্ছে 4টা। 69-এর ক্লোজ একই বলছে যে যদি একজন ব্যক্তির উপর সমন জারি করা হয় তাহলে সমনের 1 কপি তাকে বুঝিয়ে দিতে হবে, অপর কপিতে তার সাক্ষ্য নিতে হবে। এটি কিন্তু আপনি এএসআই হন, কনস্টেবল হন, আপনি বা জারি করা অফিসার যেই হন, আপনি কিন্তু ব্যক্তিগতভাবে সমনকৃত ব্যক্তির বাড়িতে গিয়ে আপনি সমনটা জারি করবেন। আর 69-2 বলছে যদি একাধিক ব্যক্তি হয়, একই সমনের মধ্যে যদি 5 জন ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে আপনি ওই 5 জনকেই সমনের 1 কপি করে বুঝিয়ে দিবেন, অপর কপিতে দ্বিতীয় কপির প্রয়োজনে ফটোকপি করতে হবে, ফটোকপি করে সবাইকে বোঝাতে হবে এবং দ্বিতীয় কপি আপনার কাছে আছে সেটার কপিতে সবারই সাক্ষ্য নিতে হবে। 3 নম্বর বলছে যে প্রতিষ্ঠানের উপর সমন জারি। প্রতিষ্ঠানের উপর সমন জারি করতে হলে এখানে আর ফিজিক্যালি কেউ যাবে না, পুলিশ অফিসার বা হচ্ছে জারিকারক অফিসার। তো এখানে আদালত সরাসরি ওই প্রতিষ্ঠানের যে সেক্রেটারি বা ম্যানেজার বরাবর ডাকযোগে সমন প্রেরণ করে দিবেন। 69 ক্লোজ 4 এই ধারাটি 2025 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে নতুনভাবে সংযোজন করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনে। এখানে বলা হচ্ছে যে যদি এই যে প্রচলিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি সমন জারি করা না যায়, সেক্ষেত্রে আপনার কি করা যাবে, সেই ক্ষেত্র ছাড়াও, মানে সেই ক্ষেত্রে তো যাবেই, পাশাপাশি সেই ক্ষেত্র ছাড়াও ইলেকট্রনিক মাধ্যমে যেমন শর্ট মেসেজ, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা পরিষেবা বা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে সমন জারি করা যাবে। তো প্রশ্ন হচ্ছে যে এইভাবে জারি করার পরিষেবাটি কি করতে হবে, প্রমাণ বা রেকর্ড সংরক্ষণ করতে হবে। দ্বারা হচ্ছে আপনার 69 ক্লোজ 4 ডিজিটাল মাধ্যমেও সমন জারি করা যাবে প্রচলিত পদ্ধতি ছাড়াও। 70 ধারাতে বলছে যে সমনকৃত ব্যক্তিকে যদি না পাওয়া যায় তাহলে ওর ফ্যামিলির সাবালক নারী বা পুরুষ যে কোনো সদস্যের উপরও কি করা যাবে, সমন জারি করা যাবে। যেহেতু সমনকৃত ব্যক্তিকে বাড়ি পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে তার ফ্যামিলির
পুরুষ বা মহিলা যে কোনো ব্যক্তির উপর সমন জারি করা যাবে। একটা বিষয় এখানে জেনে রাখা ভালো, 69 ধারাটিতে আপনার মেল শব্দটি 2025 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি আইনের এটাকে বিলুপ্ত করা হয়েছে এবং 26 সালে সেটা সংশোধিত আইন হিসেবে সংশোধন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এখানে মেল শব্দটি বিলুপ্ত হবে, মানে আগে তো সাবালক পুরুষ সদস্য ছিল, এখন আসলে পুরুষ সদস্য থাকবে না, এখানে পুরুষ মহিলা যে কোনো ব্যক্তির উপরে সমন জারি করা যাবে, যেহেতু সমন্বিত ব্যক্তিকে পাওয়া যায় নাই। সো তার পরিবারের যে কোনো পুরুষ বা মহিলার উপর সমন জারি করা যাবে। ধারাটি হচ্ছে 70। 71 ধারাতে বলা হচ্ছে যদি সমন্বিত ব্যক্তিকে টোটালি না পাওয়া যায়, তার ফ্যামিলির কোনো সদস্যকে না পাওয়া যায়, সেক্ষেত্রে মানে 69 এবং 70 ধারাতে যদি সমন জারি করা না যায়, সেক্ষেত্রে ওই সমন্বিত ব্যক্তির বাসস্থানে প্রকাশ্য স্থানে কি করতে হবে, প্রকাশ্য মানে আশেপাশে প্রকাশ্য স্থানের সাক্ষীদের উপস্থিতিতে সমনের 2 কপির 1 কপি লটকা দিতে হবে এবং অপর কপিতে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, অতঃপর আদালত ধরে নেবে যথাযথভাবে সমন জারি করা হয়েছে। 72 ধারাতে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীর উপর সমন জারি। সরকারি কর্মচারীর উপর সমন জারি করার প্রয়োজন হলে ওই সরকারি কর্মচারী যে অফিসে কর্মরত আছেন সেই অফিস প্রধান বরাবর 2 কপি সমন প্রেরণ করতে হবে, অতঃপর অফিস কর্মকর্তা 69 ধারা মোতাবেক সমন জারি করবেন এবং দ্বিতীয় কপি স্বাক্ষরিত কপিটা আদালতে ফেরত প্রদান করবেন, অতঃপর 72-2 বলছে এরূপ স্বাক্ষরিত কপি দ্বারা যথাযথভাবে সমন জারি করা হয়েছে বলে গণ্য হবে। 73 ধারায় বলা হচ্ছে যে আদালতের এখতিয়ারের বাইরে সমন জারি করার প্রয়োজন হলে সমন্বিত ব্যক্তি যে আদালতের এখতিয়ারে বসবাস করে সেই আদালত বরাবর সমনের 2 কপি প্রেরণ করতে হবে। উক্ত ম্যাজিস্ট্রেট বা উক্ত আদালত যথাযথভাবে সমন মানে যথাযথ নিয়ম অনুযায়ী সমন জারি করবেন। মনে করেন আপনি আছেন হচ্ছে গাজীপুর আদালত থেকে সমন জারি করবেন, তো আদালত যদি করে সেক্ষেত্রে আসামি বাড়ি যদি হয় নারায়ণগঞ্জ, তাহলে আদালত সমনের 2 কপি নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করবেন, অথবা নারায়ণগঞ্জ আদালত সাক্ষীর যে বাড়ির ঠিকানা যদি হয় সেটা ফতুল্লা বরাবর নিয়ম অনুযায়ী ফতুল্লা থানার ওসি বরাবর নিয়ম অনুযায়ী সমনের 2 কপি প্রেরণ করবেন। 74 ধারাতে বলা হচ্ছে যে মামলার শুনানিকালে জারিকারী অফিসার যদি উপস্থিত না থাকে, 69 এবং 70 ধারাতে যে সমন জারি করা হয়েছিল এবং দ্বিতীয় কপিতে যে স্বাক্ষর নেওয়া হয়েছিল, এই দ্বিতীয় কপি দ্বারা কিন্তু আপনার কি করা যাবে, প্রমাণ করা যাবে যে হ্যাঁ সমনটি যথাযথভাবে জারি করা হয়েছিল, যদিও মামলা শুনানির সময় সমন জারিকারী অফিসার উপস্থিত ছিল না বা উপস্থিত না থাকলেও দ্বিতীয় কপি দ্বারাও প্রমাণ করা যাবে যে সমন যথাযথভাবে জারি করা হয়েছে, যেহেতু দ্বিতীয় কপিতে কি ছিল, সমনকৃত ব্যক্তি যার উপর সমন জারি করা হয়েছিল তার স্বাক্ষর ছিল। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমার ক্লাসটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বা লাইক শেয়ার করে দিবেন, আমি হয়তো উৎসাহিত পাবো পরবর্তী ভিডিওটি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। পরবর্তী ডে 9 ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।